হাই এভরিওয়ান, তো চলে আসলাম আজকে আমরা চুকনগর ভরত বানাই ঐতিহাসিক পুরাতন বৌদ্ধ বিহার দেখতে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এর পুরো ঐতিহাসিক ঘটনা আপনার সামনে তুলে ধরা হবে। ভরত রাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1800 বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির স্তূপটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসেবে সগৌরবে কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত বায়নার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে পরিচিত। ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম আর অন্য পাশে ভদ্রা নদী। 1800 বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকা সহ সুন্দরবনের অনেকাংশে রাজস্ব আদায় করেছিলেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত বাহিনী নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরতের রাজা দেউল নামে পরিচিত পায়। ইতিহাস থেকে আরো জানা যায়, প্রত্নস্থানে খ্রিস্টীয় 20 শতকের গোড়ার দিকে 12.22 মিটার উঁচু এবং 263 মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল। 1889 সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট কাশীনাথ দীক্ষিত এই দেউল পরিদর্শনের এসে মন্তব্য করেন যে এটি 50 ফুটের অধিক উঁচু এবং ব্যাস 900 ফুটের বেশিও। বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত পর্যায়ক্রমে 7 অর্থবছরের বরাদ্দ পেয়ে এই দেউল খননের কাজ চালায়। খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালে ভূমিকম্পে এই দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট 49টি কক্ষ পাওয়া যায়, চারপাশে 4টি উইং ওয়াল। এর মধ্যে 12টি কক্ষ, বাকি 82টি কক্ষের সমন্বয়ে এই বৌদ্ধ স্তূপটি তৈরি। স্তূপটির চূড়ায় 4টি কক্ষ, কক্ষের দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল আর কি। প্রাসাদটির চারপাশে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুকরা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করত। 4টি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন আমার যেটা মনে হয়। প্রতিটি কক্ষের দেয়ালে 3 মিটার থেকে 30 মিটার পর্যন্ত চওড়া অনেক ইট, 36 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি। অবাক করার বিষয়, নির্মাণে যে ইট ব্যবহার হয়েছে তা বড় আকারের ইট। এতদ অঞ্চলের অন্য কোনো পুরো-আকৃতির ব্যবহার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, খনন কার্য চলাকালীন যেসব পুরাকীর্তি ও জিনিসপত্র পাওয়া গেছে তার মধ্যে পোড়ামাটির বাঘের মুখমণ্ডল, মানুষের মুখমণ্ডল, দেব-দেবীর হাতের ভগ্নাংশ, বিভিন্ন প্রকৃতির নকশা ইটের ইট, পোড়ামাটির খেলনা, প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষিত আছে খুলনা বিভাগীয় জাদুঘরে। তাহলে এই সব জাদুঘরে, খুলনা বিভাগীয় জাদুঘরে এগুলো সব সংরক্ষিত আছে। এখন আপনারা যদি বলেন যে ভরত রাজার দেউল যাবো কিভাবে, তো আমি বলবো যে ভরত রাজার দেউল যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ভরতের দেউল দেখতে হলে আপনাকে যেখান থেকে না, যেখানে থাকেন না কেন, ভরতের দেউল দেখতে হলে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে প্রথমে খুলনা যেতে হবে বা যশোর থেকে চোখনগর আসতে হবে। কারণ ভরত রাজার দেউলটি যশোর জেলাতে হলেও খুলনা হয়ে যাওয়াটা সহজ, তাই ঢাকা থেকে প্রথমে বাস অথবা ট্রেনে করে খুলনা যেতে হবে। সেখান থেকে ভ্যান, এনজি চালিত ভ্যান অথবা মোটরসাইকেলে করে আপনাকে ভরত বায়না কিংবা ভরতের দেউল নামক স্থানে যেতে হবে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের খুর্নিয়া বা চুকনগর হয়েও খুব সহজে ভরত বানাই যাওয়া যায়। ঢাকা থেকে খুলনা বাসে গেলে সম্ভবত ভাড়া পড়বে নন এসি 400 টাকা এবং এসি হলে 700 টাকা। এখন আপনারা যদি এই জায়গায় এসে মনে করেন যে যদি চিন্তায় পড়েন যে খাবো কোথায়, থাকবো কোথায়, তো থাকার জন্য আপনাকে খুলনাতেই ফিরে যেতে হবে, না হয় যশোরে ফিরে যেতে হবে, কারণ এখানে থাকার জন্য ভরত বানের আশেপাশে কোনো হোটেল বা কিছু নাই। এখন কোথায় খাবেন, তো আমি বলবো যে ফেরার পথে চুকনগরের বিখ্যাত আব্বাসের হোটেল থেকে খাসির মাংস খেয়ে আসতে পারেন, যা মানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা হোটেল। চুইঝালের রান্নার স্বাদ আপনাকে তৃপ্তি দেবে, এটা নিশ্চিত ভাবে বলা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।